হ্যালো এভরিওয়ান, আজকে ডেইলি নিউজ পেপার অ্যানালাইসে আপনাদেরকে স্বাগতম। আজকের তারিখ হলো 3 জুলাই 2026। এখানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দেওয়া আছে। এই লিঙ্কটিতে প্রেস করে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন। চলো আজকের প্রথম আর্টিকেলটি শুরু করা যাক। আজকের প্রথম আর্টিকেলটি হলো জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, দ্যাট ইজ জিএসআই, আর্থ সায়েন্স ফর এ সাস্টেনেবল ফিউচার। Over Geological Survey of India is the national geoscientific organization. Geological Survey হলো National Geoscientific Organization of India. It works under the Ministry of Mines. Geological Survey of India, Ministry of Mines, Government of India আন্ডারে কর্মরত। Established করা হয় 1851। এটির হেডকোয়ার্টার কলকাতা, ওয়েস্ট বেঙ্গলে। দ্বিতীয়, অ্যাবাউট জিএসআই, ওল্ডেস্ট সায়েন্টিফিক অর্গানাইজেশন ইন ইন্ডিয়া। সবথেকে পুরনো সায়েন্টিফিক অর্গানাইজেশন হলো এটি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অ্যান্ড অ্যামং দ্য ওল্ডেস্ট ইন দি ওয়ার্ল্ড। বিশ্বের মধ্যেও খুবই পুরানা। ইট ক্যারিজ আউট সিস্টেমেটিক সার্ভে অ্যান্ড ম্যাপিং অফ দি কান্ট্রি। এটি বিভিন্ন ধরনের সিস্টেমেটিক সার্ভে করে এবং ভারতের দেশের কান্ট্রি ম্যাপিং করে। জেনারেটস অ্যান্ড ডিসেমিনেটস জিও সায়েন্টিফিক ইনফরমেশন। এটি জেনারেট অ্যান্ড ডিসেমিনেট করে জিও সায়েন্টিফিক ইনফরমেশনগুলো কালেক্ট করে। থার্ড, মেজর ফাংশন প্রিপারেশন অফ জিওলজিক্যাল ম্যাপস অ্যান্ড রিপোর্টস। এটি জিওলজিক্যাল ম্যাপস তৈরি করে এবং তার রিপোর্ট সাবমিট করে। অ্যাসেসমেন্ট অফ মিনারেল অ্যান্ড এনার্জি রিসোর্সেস, মানে কোথায় কোথায় কোন কোন মিনারেল বা এনার্জির রিসোর্স আছে সেটাকে সার্ভে করে সেটা নির্ধারণ করে এবং তার প্রিপারেশনটি সরকারের কাছে জমা দেয়। গ্রাউন্ড ওয়াটার এক্সপ্লোরেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, কোথায় কোথায় শুদ্ধ গ্রাউন্ড ওয়াটার আছে সেটার এক্সপ্লোরেশন করে এবং তার ম্যানেজমেন্টও করে। ইঞ্জিনিয়ারিং জিওলজি অ্যান্ড জিও হ্যাজার্ড স্টাডিজ, ইঞ্জিনিয়ার জিওলজি যেটা আছে এবং জিও হ্যাজার্ড স্টাডি, তার মধ্যে এগুলো কিছু কিছু ইউনিভার্সিটিতে শিক্ষা প্রদান করে। জিও ইনফরমেটিক্স অ্যান্ড ডাটা ম্যানেজমেন্ট, এটাও একটা মেজর ফাংশন অফ জিএসআই। সাপোর্ট ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্ল্যানিং, সাপোর্ট করে সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্ল্যানিংয়ে, মানে কোথায় কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে কি না, তখন কোথাও যদি খুবই খারাপ অবস্থা থাকে তখন সেটি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সাহায্য নিয়ে সেখানে কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার প্রশ্ন ওঠে। চতুর্থ, কি অ্যাক্টিভিটিস অফ জিএসআই, জিওলজিক্যাল ম্যাপিং, সিস্টেমেটিক অ্যান্ড থিমেটিক, মিনারেল এক্সপ্লোরেশন, মেটালিক অ্যান্ড নন মেটালিক দুটোই করে। এনার্জি রিসোর্সেস অ্যাসেসমেন্ট, কোল, লিগনাইট, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস ইত্যাদি। গ্রাউন্ড ওয়াটার এক্সপ্লোরেশন অ্যান্ড একুইফার ম্যাপিং, জিও হ্যাজার্ড অ্যাসেসমেন্ট, আর্থকিউক, ল্যান্ডস্লাইড, ফ্লাড, কোস্টাল ভুলনারাবিলিটি। এনভায়রনমেন্টাল অ্যান্ড মেরিন স্টাডিজ, এইটার কি অ্যাক্টিভিটিস, মিউজিয়াম, ট্রেনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিংও জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মধ্যে পড়ে, একটি অ্যাক্টিভিটির মধ্যে। ফিফথ, ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন, ডিসকভারি অ্যান্ড ডকুমেন্টেশন অফ মিনারেলস লাইক ম্যাগনিজ, বক্সাইট, ক্রোমাইট ইত্যাদি। প্রিপারেশন অফ জিওলজিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া অ্যান্ড স্টেট ম্যাপ, ডিসকভারি অফ ফসিলস অ্যান্ড কন্ট্রিবিউশন অফ স্ট্র্যাটিগ্রাফি, পিওনারিং ওয়ার্ক ইন গ্রাউন্ড ওয়াটার অ্যান্ড রিমোট সেন্সিং, সাপোর্ট গভর্নমেন্ট পলিসিস ইন মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট। অর্গানাইজেশনাল স্ট্রাকচার, হেডেড বাই ডাইরেক্টর জেনারেল। ডাইরেক্টর জেনারেলের দ্বারা এটার অর্গানাইজেশন স্ট্রাকচার হয়। ডিভিশন, জিওলজিক্যাল ম্যাপিং ডিভিশন, মিনারেল এক্সপ্লোরেশন ডিভিশন, গ্রাউন্ড ওয়াটার ডিভিশন, জিও এনভায়রনমেন্টাল অ্যান্ড মেরিন ডিভিশন, জিও ইনফরমেটিক ডিভিশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট অ্যান্ড আদার্স। এগুলো এটার মেন অর্গানাইজেশনাল স্ট্রাকচার। আর একটা কথা বলে রাখি যে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম মহিলা হিসাবে
ডাইরেক্টর জেনারেল নির্বাচিত হয়েছে শ্রীমতী বর্ষা অশোক আগলওয়ে। ইনি হচ্ছেন 54th ডাইরেক্টর জেনারেল অফ দি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অন July 31, 2026। তিনি হচ্ছেন প্রথম মহিলা এই অর্গানাইজেশনের, যিনি প্রথম ডাইরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন। 7. Publication and outputs: Geological Survey of India Memories, Geological Maps and Reports, Annual Progress Report, Digital Database and Geo Portals. Significance of the GSI: provide scientific data for sustainable use of earth resources, helps in economic development and resource security, support disaster risk reduction and environmental protection, strengthen India self-reliance in governance. Geoscience, sorry, that is not governance. Recent initiative কি কি নিয়েছিলে জিএসআই এর দ্বারা? ন্যাশনাল জিও সায়েন্স ডাটা রেসিপিটরি, যেটাকে এনজিডিআর বলা হয়, জিওলজিক্যাল ডাটা ডিজিটাইজেশন, কোস্টাল অ্যান্ড অফশোর জিওসায়েন্স স্টাডিজ, ক্রিটিক্যাল মিনারেল এক্সপ্লোরেশন, আত্মনির্ভর ভারত ইন মিনারেল এক্সপ্লোরেশন। GSI plays a vital role in unlocking India's geological wealth and ensuring a safe, sustainable and prosperous future for the nation. এটি হলো আমাদের প্রথম আর্টিকেল। এবার দ্বিতীয় আর্টিকেলে যাওয়া যাক। তাহলে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সম্পর্কে জানা গেল, এটি কি, এটি কেন কাজ করে আর কিভাবে দেশের এগুলো আসতে পারে পরীক্ষায়। আর ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম 176 বছর পূর্ণতায় প্রথম মহিলা ডাইরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছে বর্ষা অশোক আগলওয়ে, শ্রীমতী বর্ষা অশোক আগলওয়ে, সেই মহিলাটির নাম, যিনি ডাইরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন। চলুন পরের আর্টিকেলে যাওয়া যাক। পরের আর্টিকেলটি হলো ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া রিলেশন। India and Australia share a comprehensive strategic partnership based on democratic values, rule of law, and mutual respect. Both nations work together for peace, stability, prosperity, and a free, open, and inclusive Indo-Pacific. ভারত এবং অস্ট্রেলিয়া খুবই ভালো বন্ধু এবং তারা শান্তি, স্টেবিলিটি অ্যান্ড প্রসপারিটির জন্য কর্ম করে যাচ্ছে। কি পিলার্স অফ পার্টনারশিপ: পলিটিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক কোঅপারেশন, ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি কোঅপারেশন, ইকোনমিক অ্যান্ড ট্রেড পার্টনারশিপ, এডুকেশন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, পিপল টু পিপল টাইস, রিজিওনাল অ্যান্ড গ্লোবাল কোঅপারেশন। ফার্স্ট, পলিটিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক কোঅপারেশন। কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ established in 2020। কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপটা যে আছে সেটা প্রতিষ্ঠিত হয়েছে 2020 সালে। রেগুলার হাই লেভেল ভিজিট প্লাস অ্যান্ড 2+2 মিনিস্ট্রিয়াল ডায়লগ। এটি একটি ডায়লগ হয় যে ভারতের থেকে দুটো হাই র্যাঙ্ক ক্যাবিনেট মিনিস্টার এবং অস্ট্রেলিয়ার দুটি হাই র্যাঙ্কের মিনিস্টারের মধ্যে ডায়লগ হয়, দ্যাট ইজ কল 2+2 মিনিস্ট্রিয়াল ডায়লগ। এটা হাই লেভেল ভিজিট। স্ট্রং কনভার্জেন্স অন ইন্দো প্যাসিফিক, মাল্টিল্যাটারিজম, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড কাউন্টার টেরোরিজম, এগুলো সম্পর্কে দুটো দেশের খুবই সতর্কতা থাকে। বোথ সাপোর্ট এ ফ্রি, ওপেন, ইনক্লুসিভ অ্যান্ড রুলস বেস ইন্দো প্যাসিফিক। তারা দুটো দেশেই চায় যে ফ্রি, ওপেন, ইনক্লুসিভ অ্যান্ড রুলস বেস ইন্দো প্যাসিফিক হওয়া দরকার। সেকেন্ড, ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি কোঅপারেশন। Australia is a key partner in India's Act East policy and Indo-Pacific vision. Joint military exercise. ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে যেগুলো মিলিটারি এক্সারসাইজ হয় তাদের মধ্যে অস ইন্ডেক্স, মালাবার উইথ ইউএস অ্যান্ড জাপান, পিস ব্ল্যাক, এগুলো জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ সম্পূর্ণ হয় ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে। তাদের মধ্যে কিন্তু মালাবারে উইথ ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইউএস এবং জাপান এই 4টি দেশ পার্টিসিপেট করে। কোঅপারেশন ইন ম্যারিটাইম সিকিউরিটি, সাইবার সিকিউরিটি, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইউএন পিস কিপিং। থার্ড, ইকোনমিক অ্যান্ড ট্রেড পার্টনারশিপ। ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট
ECTA came into force in December 2022. Bilateral trade crossed 50 বিলিয়ন ইউএস ডলার। এটা পুরনো ডাটা আছে কিন্তু লেটেস্ট বেশি হবে। অস্ট্রেলিয়া ইজ এ মেজর সোর্স অফ কোল। অস্ট্রেলিয়া প্রচুর পরিমাণে কয়লা, এলএনজি, গোল্ড, ইউরেনিয়াম অ্যান্ড এগ্রিকালচার প্রোডাক্টস পাওয়া যায়, যেটা ইন্ডিয়ার জন্য খুবই দরকার হয়। Indian investment in Australia in sector like IT, pharma, renewable energy and mining. Fourth, education, science and technology. Australia hosts a large number of Indian students. Cooperation in research, innovation, AI, space, critical minerals and clean energy. Fifth, people to people ties. A strong cultural connection through cricket, yoga, Bollywood and festival. Over 9 lakh Indian diaspora in Australia. প্রায় 9 লাখ ইন্ডিয়ান ডায়াসপোরা অস্ট্রেলিয়া বাস করে। রিজিওনাল অ্যান্ড গ্লোবাল কোঅপারেশন বোথ আর মেম্বার্স অফ কোয়াড। কোয়াড হচ্ছে চারটি দেশের একটি গ্রুপ, যেটাকে কোয়াড বলা হয়। ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইউএস, জাপান, এই চারটি দেশের গ্রুপকে কোয়াড বলা হয়। কোঅপারেশন ইন G20, WTO, UN, IORA অ্যান্ড কমনওয়েলথ ওয়ার্ক টুগেদার ইন অন ক্লাইমেট অ্যাকশন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এসডিজি যেটাকে বলা হয়। ওই গোলগুলো আমরা এসডিজি যেগুলো গোল আছে পরবর্তীতে আমরা ডিসকাশন করব পরের আর্টিকেলে, পরে কোনো দিন ডিসকাশনে। অ্যান্ড ডিজাস্টার রিলিফ চ্যালেঞ্জেস কি কি আছে ইন্ডিয়া অস্ট্রেলিয়া রিলেশনের মধ্যে। ডিফারেন্সেস অন সাম ট্রেড ইস্যুস অ্যান্ড মার্কেট অ্যাক্সেস। কিছু কিছু প্রোডাক্টের জন্য দুই দেশের মধ্যে মার্কেট অ্যাক্সেস সেই মতো করে অনুমোদন করা হয়নি, তার জন্য একটা চ্যালেঞ্জ দেখা যায় কিছু ক্ষেত্রে। জিওপলিটিক্যাল কম্পিটিশন ইন ইন্দো প্যাসিফিক। চায়না ইন্দো প্যাসিফিকে প্রচুর পরিমাণে তাদের প্রেজেন্স ইনশিওর করতেছে, সেই কারণে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মতো দেশের জিওপলিটিক্যাল কম্পিটিশন খুবই বেড়ে যাচ্ছে। ব্যালেন্সিং রিলেশন উইথ চায়না, মানে দুই দেশের চায়নার সাথে ব্যালেন্স করা খুবই অতটা সহজ নয়। ইন্ডিয়ার তো সেই রকম ভাবে 2020 সালে গালওয়ান ভ্যালি কনফ্লিক্টের দ্বারা খুবই খারাপ হয়েছিল, তারপরে আস্তে আস্তে ঠিক হচ্ছে, দেখা যাক কতদূর কেন। চায়নাকে বেশিরভাগই বিশ্বাস করা যায় না, কারণ চায়না কখন কি করে দেবে বলা বড় মুশকিল। কারণ কিছুদিন আগে যেমন দেখাচ্ছিল অরুণাচল প্রদেশ চায়নার একটি, ওদের নাকি সভরেনিটি রাইট আছে ওখানে, ওরা নিজেদের দেশের পার্ট হিসেবে ঘোষণা করেছিল ওদের ম্যাপসে, অফিসিয়াল যে ম্যাপ ছিল। তাই চায়নাকে বেশিরভাগ এই ক্ষেত্রে বিশ্বাস করা সম্ভব নয়। এই জন্যই অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও সে একই রকমের ডাইলেমা দাঁড়িয়ে। সো দুই দেশের মধ্যে ব্যালেন্সিং রিলেশন উইথ চায়না খুবই মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। ওয়ে ফরওয়ার্ড, ডিফেন্ড strategic trust and defense cooperation, expand trade and investment opportunities, strengthen cooperation in emerging technologies and green energy, enhance people to people and cultural exchange. Conclusion: India and Australia share a robust and multi-dimensional partnership with shared values and mutual interest. Both countries are working together to build a peaceful, prosperous and secure Indo-Pacific region. এই হলো ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে রিলেশন, যেটা আমরা এখানে খুবই ডিটেলস ডিসকাশন করলাম। এবার পরের আর্টিকেলে যাওয়া যাক। পরের আর্টিকেলটি হলো একটি স্কিম সম্পর্কে, পিএম বিদ্যা লক্ষ্মী স্কিম। এটি কি? এ স্টেপ টুয়ার্ডস অ্যাফোর্ডেবল এডুকেশন ফর এভরি স্টুডেন্ট। এক নজরে দেখে দিই। পিএম বিদ্যা লক্ষ্মী স্কিম ইজ এ পিএম ই বিদ্যা ইনিশিয়েটিভ লঞ্চ বাই দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ভারত সরকারের দ্বারা এই স্কিমটি চালু করা হয়। ইট এইমস টু প্রোভাইড ইজি কোলেটারাল ফ্রি, মানে কোনো কিছু গিরমি মানে বন্ধক যেটাকে বলা হয় বাংলায় না রেখে, অ্যান্ড গ্রান্টার ফ্রি এডুকেশন লোনস টু স্টুডেন্ট। মানে এই পিএম বিদ্যা লক্ষ্মী স্কিমে কোনো একটা স্টুডেন্ট ইজি খুব সহজে কোনো বন্ধক না রেখে গ্রান্টার ফ্রি এডুকেশন লোন নিতে পারবে। দ্য স্কিম মেক্স কোয়ালিটি হাইয়ার এডুকেশন অ্যাক্সেসিবল অ্যান্ড অ্যাফোর্ডেবল ফর মেরিটোরিয়াস স্টুডেন্ট, মানে যেগুলো মেধাবী স্টুডেন্ট তাদের জন্য কোয়ালিটি হাইয়ার এডুকেশন অ্যাক্সেসিবল হবে এবং অ্যাফোর্ডেবল হবে তাদের জন্য যারা মেধাবী স্টুডেন্ট। সেকেন্ড অবজেক্টিভ,
provide financial support to meritorious student for quality higher education, ensure easy access to education loans, খুবই সহজে এডুকেশন লোন নিতে পারবে থ্রু এ ট্রান্সপারেন্ট অ্যান্ড ডিজিটাল প্ল্যাটফর্ম এর দ্বারা, প্রমোট ইকুইটেবল অ্যাক্সেস টু এডুকেশন ফর স্টুডেন্ট অ্যাক্রস দি কান্ট্রি, যে কোনো জায়গায় অ্যাক্রস সারা দেশের মধ্যে যে কোনো জায়গায় তারা তাদের এডুকেশন অ্যাক্সেস করতে পারবে। রিডিউস ফাইন্যান্সিয়াল ব্যারিয়ার্স অ্যান্ড এনকারেজ একাডেমিক এক্সেলেন্স, মানে দারিদ্রতাকে মানে অর্থনৈতিক দারিদ্রতাকে হার মানিয়ে তারা যেন ভালো শিক্ষা অর্জন করতে পারে, এটাই হচ্ছে পিএম বিদ্যালক্ষ্মী স্কিমের মেন অবজেক্টিভস। কি ফিচার্স, 100% ডিজিটাল অ্যান্ড ট্রান্সপারেন্ট লোন প্রসেস থ্রু পিএম বিদ্যালক্ষ্মী পোর্টাল, এই পিএম বিদ্যালক্ষ্মী পোর্টালের দ্বারা 100% ডিজিটাল অ্যান্ড ট্রান্সপারেন্ট লোন প্রসেস করা যায়। নো কোলেটেরাল অ্যান্ড নো গ্যারান্টার রিকোয়ার্ড, কোনো কিছু গিরবি রাখতে হবে না, মানে বন্ধক রাখতে হবে না, এবং কোনো কিছু গ্যারান্টারও লাগবে না যে এটা দিলাম এটা আমার গ্যারান্টি, কোনো কিছুও দরকার হয় না। স্টুডেন্ট ক্যান অ্যাপ্লাই ফর লোনস আপ টু 10 লাখ, 10 লাখ পর্যন্ত একজন স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে লোনের জন্য। অ্যাক্সেস টু মাল্টিপল ব্যাংকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইন ওয়ান প্ল্যাটফর্ম, মানে অনেক ধরনের ব্যাংকস এই পিএম বিদ্যালক্ষ্মী স্কিমে তাদের পরিষেবা প্রদান করে। ফ্যাসিলিটেস এডুকেশন ইন ইন্ডিয়া অ্যান্ড অ্যাব্রড, মানে দেশের মধ্যে এবং বিদেশে মানে ফরেনে যে এডুকেশন আছে শিক্ষা আছে সেখানেও এই পিএম বিদ্যালক্ষ্মী স্কিমটি কার্যকর হবে। এলিজিবিলিটি, ইন্ডিয়ান ন্যাশনাল হতে হবে, ভারতীয় হতে হবে। অ্যাডমিশন ইন রিকগনাইজ ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া অর অ্যাব্রড, মানে ভারতের মধ্যে কোনো রিকগনাইজ ইনস্টিটিউশনে অ্যাডমিশন হতে হবে বা বাইরের কোনো রিকগনাইজ ইনস্টিটিউশনে অ্যাডমিশন হতে হবে। কোর্সেস ইনক্লুড গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, ডিপ্লোমা, সার্টিফিকেট, প্রফেশনাল অ্যান্ড আদার কোর্সেস। এই পিএম বিদ্যালক্ষ্মী যে সমস্ত কোর্সে তাদের লোন দিতে সাহায্য করে, এডুকেশন প্রাপ্ত করতে সাহায্য করে কোনো একজন ছাত্র বা ছাত্রীকে, সেগুলো গ্রাজুয়েশন করতে, পোস্ট গ্রাজুয়েশন, ডিপ্লোমা, সার্টিফিকেট, প্রফেশনাল অ্যান্ড আদার কোর্সেস। স্টুডেন্ট মাস্ট মিট দ্য একাডেমিক ক্রাইটেরিয়া অফ দ্য কোর্স অর ইনস্টিটিউশন, মানে যে স্টুডেন্ট এটা করবে সে যেন অবশ্যই একাডেমিক যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া থাকবে সেটা অবশ্যই মিট করতে পারে। হাউ টু অ্যাপ্লাই, ভিজিট পিএম বিদ্যালক্ষ্মী পোর্টাল, রেজিস্টার ইউজিং, এটা কিভাবে হবে আপনারা একটু দেখে নেবেন। বেনিফিটস কি কি আছে এই পিএম বিদ্যালক্ষ্মী স্কিমে, মেক্স কোয়ালিটি এডুকেশন অ্যাফোর্ডেবল, এম্পাওয়ার্স স্টুডেন্ট টু অ্যাচিভ their academic dreams, brings transparency, efficiency, and accountability in education loans, promotes inclusive growth and a skilled, educated India. পার্টিসিপেটিং লেন্ডার্স, মানে কোন কোন ব্যাংক, এনবিএফসি, যেটা মেনি ব্যাংকস অ্যান্ড এনবিএফসি আছে সেগুলো দেওয়া আছে এখানে। ইন্টারেস্ট সাবভেনশন, অফিসিয়াল পোর্টাল, এগুলো আমাদের পড়া দরকার নেই, এটা করলে জাস্ট কোনো ছাত্র যদি ইচ্ছুক হয়ে থাকে তখন তারা এই এই 5 নাম্বার পয়েন্ট, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার পয়েন্টটি দেখে তারা অ্যাপ্লাই করতে পারবে যদি কোনো স্টুডেন্ট মেরিটোরিয়াস থাকে। সো এটা হলো আমাদের তৃতীয় আর্টিকেল। এবার চতুর্থ আর্টিকেলে যাওয়া যাক। চতুর্থ আর্টিকেলটা হলো পার্সিয়ান গালফ অ্যান্ড স্টেট অফ হরমোজ সম্পর্কে যে ডাইলেমাটা তৈরি হয়েছে ইরান এবং ইসরায়েল, ইরান ভার্সেস ইসরায়েল ইউএস ওয়ারের মধ্যে। পার্সিয়ান গালফ অ্যাট এ গ্ল্যান্স, এ শ্যালো সেমি এনক্লোজড আর্ম অফ দি ইন্ডিয়ান ওশেন, এই যে এখানে যে দেখা যাচ্ছে ম্যাপে রেড সার্কেল দিয়ে দেখানো যাচ্ছে যে স্ট্রেট অফ হরমোজ, দ্যাট ইজ কল খুবই ন্যারো, বর্ডার্ড বাই ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরবিয়া, বাহরেন, কাতার, ইউই অ্যান্ড ওমান। পার্সিয়ান গালফের সাথে যে সমস্ত দেশ তাদের বর্ডার শেয়ার করে তাদের মধ্যে সেই দেশগুলির নাম হলো ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরবিয়া, বাহরিন, কাতার, ইউএই, ওমান। এই 8টি দেশ পার্সিয়ান গালফের সাথে বর্ডার শেয়ার করে। রিসার্চ কনসেন্ট্রেশন অফ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস রিজার্ভ ইন দি ওয়ার্ল্ড, মানে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেশি পরিমাণে অয়েল এবং ন্যাচারাল গ্যাস এখানেই পাওয়া যায়। ক্রুশিয়াল ফর গ্লোবাল এনার্জি সিকিউরিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড। সেকেন্ড, স্ট্রেট অফ হরমোজ কি ফ্যাক্টস, এ ন্যারো প্যাসেজ বিটুইন ইরান নর্থ অ্যান্ড ওমান অ্যান্ড ইউই সাউথ। এই যে এখানে যে আছে ইউই, স্ট্রেট অফ হরমোজের নর্থে আছে
ইরান, কিন্তু নিচে যে এই যে রেড সার্কেলে দেওয়া আছে এটা কিন্তু ইউইর পার্ট নয়, এটা হচ্ছে ওমানের পার্ট। হুম। তারপরে এই দিকে যে আছে নিচের দিকে, লেফটের নিচের দিকে, সেটাই হলো ইউইর পার্ট। যদি তুমি একবারে ধরে নাও যে নর্থে আছে ইরান আর সাউথে আছে ইউএই, তখন সেটা ভুল হবে। এই ওমানের পার্টে হচ্ছে এই কিছু সংখ্যক এখানে আছে। কানেক্টস দ্য পার্সিয়ান গালফ উইথ দ্য গালফ অফ ওমান, যে গালফ অফ ওমান আছে এইদিকে ওমানের নর্থে, আর পার্সিয়ান গালফ, এই দুটোকে একত্রিত করে এই স্ট্রেট অফ হরমোস অ্যান্ড অ্যারাবিয়ান সি। লেন দেওয়া আছে এখানে, ন্যারোয়েস উইথ প্রায় 33 কিমি, ডিপ ওয়াটার রুট উইথ অনলি 3 কিমি। এখানে যা যা দেওয়া আছে, ইম্পর্টেন্স সাপ্লাই অয়েল অ্যান্ড এলএনজি টু মেজর ইকোনমিক্স এশিয়া ইউরোপ ইউএসএ, লাইফলাইন ফর গ্লোবাল মেরিটাইম ট্রেড, vital for energy market and global economy, strategic choke point, a small disruption can impact the world, strategic choke point এই হচ্ছে স্ট্রেট অফ হরমোজ। যদি কোনো সামান্য, যেমন কিছুদিন আগে ইরান এখানে যে ভেসেলস গুলো গেছিল, অয়েল ভেসেলস, সেগুলোতে অ্যাটাক করেছিল, তার ক্ষেত্রে মেরিটাইম যে ট্রেড আছে সেখানে খুবই খারাপ প্রভাব পড়েছিল। ভারতের কিছু সংখ্যক শিপে তারা অ্যাটাক করেছিল, যাতে তার ফলে আমাদের ভারতের অনেক সেলারের দুর্ঘটনাযুক্ত খুবই দুঃখজনকভাবে মৃত্যু হয় এবং অনেক ভেসেলস নষ্ট হয়ে যায়। ক্রিটিক্যাল ফর ন্যাশনাল সিকিউরিটি অফ গালফ অ্যান্ড এক্সট্রা রিজিওনাল পাওয়ার, শুধুমাত্র গালফ নয়, অন্যান্য যে সমস্ত দেশ, পৃথিবীর বেশিরভাগ দেশেই এই গালফ অফ স্ট্রেটের উপর, স্ট্রেট অফ হরমোজের উপর আর পার্সিয়ান গালফের উপর ডিপেন্ড করে থাকে, কারণ সেখান থেকে এলএনজি এবং মানে এনার্জি আর সিকিউরিটিটা এনশিওর করা হয়। দ্য ডাইলেমা ফর ইরান, স্ট্রেট ইজ এ স্ট্র্যাটেজিক লেভারেজ, ক্যান থ্রেটেন টু ক্লোজ ইট ডিউরিং কনফ্লিক্টস টু পুট প্রেশার অন অপোনেন্টস। যখন ইরান ইউএসের দ্বারা ইরানে হামলা করা হয়, তখন এই ইরান এই স্ট্রেট অফ হরমোজকে, এই যে চক পয়েন্টটা আছে সেটাকে বন্ধ করে দেয় এবং অন্যান্য ইন্টারন্যাশনাল কান্ট্রিগুলোর উপর প্রেশার দেয়, যাতে এনার্জি এনার্জি যে সিকিউরিটি সেটা নষ্ট হয়ে যায়। এই জন্যই তো আমাদের দেশে এল এলপিজি, তারপরে অনেক কিছু এনার্জি যেগুলো লাগে সেগুলোর দাম বেড়ে গিয়েছিল, এখনো দাম বাড়া আছে। কি টুল ইন ইটস ডিটারেন্স স্ট্র্যাটেজি, এটার দ্বারা ইরান অন্যান্য দেশের মধ্যে ডিটারেন্স তৈরি করে। ফর দি ওয়ার্ল্ড, ওভার ডিপেন্ডেন্স অন এ ন্যারো চক পয়েন্ট, ওয়ার্ল্ডের ক্ষেত্রে ওই স্টেট অফ হরমোজ যে চক পয়েন্টটা আছে তার উপর বেশিরভাগই ডিপেন্ডেন্স হওয়া। এনি ডিসরাপশন, ওয়ার, ব্লকেজ, অ্যাটাক, মাইন্স, অয়েল প্রাইস শক, ইনফ্লেশন, ইকোনমিক ক্রাইসিস, এটি অন্যান্য দেশকে খুবই খারাপ পরিস্থিতিতে ফেলে দেয়। গ্লোবাল এনার্জি সিকিউরিটি অ্যাট রিস্ক, গ্লোবাল এনার্জি সিকিউরিটি খুবই রিস্কে চলে যায়। ওয়াই ইট ইজ এ ডাইলেমা, ইরান ওয়ান্টস টু প্রোটেক্ট ইটস ইন্টারেস্ট অ্যান্ড অ্যাসার্ট কন্ট্রোল, world wants free and secure flow of energy, closure or even threat of closure hurts global economy but gives Iran strategic advantage, মানে এই স্টেট অফ হরমোসের দ্বারাই ইরান স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ পায় গ্লোবাল কনফ্লিক্টের মধ্যে। যেমন ইউএস আর ইরানের যে কনফ্লিক্টটা চলছিল বা এখনো চলছে, আজকে মনে হয় শুনলাম যে সিজ ফায়ার সাইন হবে, দেখা যাক কালকে যদি হয় তা কালকে আমরা ডিসকাশন করব। কনফ্লিক্টস ইন দি রিজন ক্রিয়েট ইনস্টাবিলিটি অ্যান্ড আনসার্টেনিটি, এগুলো ডাইলেমা তৈরি করে। কি চ্যালেঞ্জ, পলিটিক্যাল টেনশন অ্যান্ড প্রক্সি কনফ্লিক্টস, এই প্রক্সি যে যে হেজবুল্লাহ, হামাস, এগুলো প্রক্সি গ্যাংগুলো ওই ইউএস এর মধ্যে, ইউএস বেস যে ইরান বেস যে গ্যাংগুলো আছে, মানে ইরান বেসড স্টেট সাপোর্টেড, ওই গ্যাংগুলো মাঝে মাঝে ফের পাইরেসি করে ওই মেরিটাইম শিপগুলোর মাধ্যমে মধ্যে। মিলিটারি বিল্ড আপ ইন দি রিজন, থ্রেট টু অফ ক্লোজার, মাইনিং অ্যাটাকস অন ট্যাঙ্কার্স, যেখানে যাওয়া আছে। কি চ্যালেঞ্জার, পাইরেসি, মেরিটাইম টেরোরিজম, যেটা বললাম হামাস হাউতিস যেটা করে, ডিপেন্ডেন্স অন ফসিল ফুলস, efforts for stability, diplomatic dialogue and regional cooperation, presence
of extra-regional navies for maritime security, international laws enclose ensure freedom of navigation, diversification of energy routes and energy sources, confidence building measures among Gulf countries. Way forward কি দেওয়া আছে? Promote peace and dialogue in the region, ensure freedom of navigation for all, reduce over dependence on a single route, মানে একটা সিঙ্গেল রুটের মধ্যে বেশি বেশি ডিপেন্ড হওয়া যাবে না। Develop alternative energy sources, strengthen regional cooperation for a win-win situation. Conclusion, একটু দেখে নিন। The Persian Gulf and Strait of Hormuz are the lifeline of global energy. It is the strategic leverage for Iran, but a critical vulnerability for the world. Sustainable peace, cooperation, and diversification are the only solution to the dilemma. So, এই হলো আজকের আমাদের ডিসকাশন। ভালো করে পড়াশোনা করো আর এগুলো মাথায় রাখবে। এই যেমন পার্সিয়ান গালফ অ্যান্ড স্ট্রেট অফ হরমুজ, এটা আসতে পারে যে কোথায় অবস্থিত আর কিসের জন্য নিউজে আছে, কিন্তু যখন মেন্সে আসবে এর চ্যালেঞ্জেস, তারপরে ডাইলেমা, মানে কি হলে কি হবে, এগুলো প্রশ্নে আসতে পারে। সো এই হলো আজকের আমাদের ডিসকাশন। সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড জয়েন দি টেলিগ্রাম। এখানে কিউআর কোডটি দেওয়া আছে, এই কিউআর কোডটি স্ক্যান করে আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন। সেখানে আমি এই পিডিএফটি আপলোড করে দেব, মানে সেন্ড করে দেব। আর ওই চ্যানেলে জয়েন করে নেবেন। আমি বিভিন্ন ধরনের স্টাডি ম্যাটেরিয়াল ফর রিকোয়ারমেন্ট অফ দি এক্সাম আমি আপলোড করে থাকি। সো থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, জয় ভারত।